প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব ৭। রাতের আকাশ যেন মখমলের মতো ছড়িয়ে আছে, তাতে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। দূরে পাহাড়ের কালো ছায়া নেমে এসেছে, চারপাশে নীরবতা, শুধু হালকা হাওয়ার শব্দ আর কখনো সখনো কোনো গাড়ির হর্ন ভেসে আসছে। মৃদু শীতল পরশ নিয়ে হাওয়া বইছে। তুর্য আর নাবিল ব্যতীত বাকিরা হোটেলের ছাদে দাঁড়িয়ে আছে। ছাদের এক কোণে রাখা ছোট ছোট আলো চারপাশে নরম আভা ছড়াচ্ছে, আর সেই আলোয় তাদের মুখে ফুটে উঠছে হাসি ঠাট্টার ঝলক। কোত্থেকে নাবিল ছুটে এসে সাবধানতার সহিত বলল, এই তুর্য কই? রুমে মেবি। বা রা 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 বা রাডার জন্য এতক্ষণ বা রা না কইতে পাইরা মনে হইতাছিল দম্ব এন্ধ হইয়া মুই রা যাইব বা রা। হোয়াই ডিড ইউ স্টপ দ্য ট্রেন? কয়েকবার কম বলা হয়ে গেল না? গম্ভীর কণ্ঠস্বর শুনে নাবিল পিছনে ফিরে তাকাল। তুর্যকে দেখে একটা হাসি দিয়ে বলল, ওয়াশরুম থাইকাই খানেকবার কইয়া আইসি তো, তাই তোর ধারে কম মনে হইতাছে। নাবিলের কথা শুনে সবাই হাসিতে মেতে থাকলেও তাসিন খুব ভালো করে পরখ করল তুর্যকে। তাকে কেমন যেন দেখাচ্ছে। এলোমেলো চুল, ট্রাউজারটার নিচের দিকের কিছু অংশ পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, টি শার্টের অবস্থাও বেশি ভালো না। মুখটা তো সবসময় গম্ভীর থাকেই, এখন যেন আরও বেশি গম্ভীর দেখাচ্ছে। বিষয়টা লক্ষ্য করে সে বলল, কি হয়েছে ভাই? তোকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? নাথিং কোনো রকমে মুখ থেকে কথাটা বের করল তুর্য। ওকেই, কিছু না হলেই ভালো। চল আমরা কিছু খেলি। বাট কি খেলব? সবাইকে তাড়া দিয়ে বলল আলিয়া। পিঙ্কি মন রা হয়ে বলল, আমাদের মতো বুইরা ঘাম রারা ট্রুথ অর ডেয়ার ছাড়া কিই বা খেলতে পারব। ওকে চল, সেটাই খেলি বলে আলিয়া সহ বাকিরা ছাদের মেঝেতে গোল করে বসে পড়ল। তবে তুর্য তাদের অতিক্রম করে ধীর পায়ে হেঁটে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে দৃষ্টি নিক্ষেপ করল। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে তার ঈষৎ বাদামি রঙা ঠোঁটে ধরল। তাসিন বিষয়টা খেয়াল করে বাকিদের ফিসফিস করে বলল, আমি সইউর উইশা লার কিছু হয়েছে? দেখ প্রতি বন্ধি এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা বলে শেষ করতেই নাবিল অবাকের চরম পর্যায়ে গিয়ে বলল, অয় সিগারেট টানতাছে বা রা। তুর্য খুব বেশি টেনশনে না থাকলে স্মোকিং করে না। কথাটা বলার সময় খুবই চিন্তিত দেখল পিঙ্কিকে। আমাদের থেকে লুকিয়ে চুরিয়ে প্রেম টেম করেছে মনে হয়। এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে স্মোকিং করছে। খুব সাবধানতার সহিত বলল আলিয়া, ও করবে প্রেম? আর লোক পেলি না তুই? চল ওর কাছে। পিঙ্কির কথা মতো সবাই তুর্যের কাছে গেল। চারিপাশ ঘিরে দাঁড়িয়ে খুব ভালো করে পরখ করলে লাগল তাকে। নাবিল মাথা নিচু করে তুর্যের বুক বরাবর করে তার মুখের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে তুর্য টের ভাঁজ থেকে সিগারেটটা নামিয়ে দাঁতে দাঁত সে বলল, হোয়াট হ্যাপেন ইডিয়েট? জীবনে দেখিসনি আমাকে? তুই সিগারেট খাচ্ছিস তো? জীবনে খাসনি নাকি কাউকে খেতে দেখিসনি? কি হয়েছে ভাই? খুলে বল প্লিজ। কথাটা বলে তুর্যের কাঁধে হাত রাখল তাসিন। কতবার বলবো? কিচ্ছু হয়নি ওকে, ফাইন। তোদের সাথে জয়েন করলে তো মেনে নিবি? বলে তুর্য হাতের সিগারেটটা ফেলে দিল। পায়ের নিচে পিষে আগুনটা নিভিয়ে সামনের দিকে অগ্রসর হল। বন্ধু মহলকে ভালো করে চেনা আছে তার। যতক্ষণ পর্যন্ত না তাদের সাথে জয়েন করবে ততক্ষণ ছাড়বে না। গত্তা এদের সাথে কি করে কোনো ফায়দা নেয়? অযথা সময় বই কি আর কিছু না। আহি মোবাইল দেখে নতুন একটা হ্যান্ডক্রাফট শিখেছে। টি শার্টে রঙের আঁকিবুকি। বাবাকে বলে রঙের ব্যবস্থাও করেছে, কিন্তু টি শার্টের ব্যবস্থা কিছুতেই হচ্ছে না। তার বাবা চাচারা তো টি শার্ট পরেন না, আর শান্ত প্রান্তও তাদের গেঞ্জি নষ্ট করতে নারাজ। আহি এত করে বলল নষ্ট হবে না, তাও দিল না। আকবর চৌধুরী বারবার করে বললেন তার একটা পাঞ্জাবিতে করতে, কিন্তু সে করবে না। মোবাইলে দেখেছে টি শার্টে করতে।
তাই সেও টি শার্টেই করবে। একটু চিন্তা ভাবনা করে পারভিন বেগমের রুমে গেল সে। বড় মাকে কোরআন তেলাওয়াত করতে দেখে সে পাশে গিয়ে বসল। পারভিন বেগম আহির উপস্থিতি লক্ষ্য করে একটা আয়াতে গিয়ে থামলেন। আলতো হাতে কোরআন শরীফটি বন্ধ করে আহির পানে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে মা? কিছু বলবি? আহি আহ্লাদি কণ্ঠে বলল, বড় মা, তুর্য ভাইয়ের রুমের চাবিটা একটু দিবেন? কেন, কি করবি? একটা টি শার্ট নিব। তুর্য চাবি দেওয়ার সময় পারভিন বেগমকে কড়া করে বলে রেখেছে বাড়িতে ডাকাত পড়লে তাকে চাবি দিয়ে দিতে, কিন্তু আহির কাছে যেন মোটেই চাবি দেওয়া না হয়। অবশ্য না করার যথাযথ কারণও রয়েছে। গিয়ে একটা গেঞ্জি নিয়ে ক্ষান্ত হলে তো হতো। আলমারিতে যতগুলো গেঞ্জি আছে সবগুলো লণ্ডভণ্ড করবে, তারপর সেখান থেকে একটা আনবে। পারভিন বেগম একটু ভাবনা চিন্তা করে বললেন, তুর্যকে কল করে বল। উনি তো নিষেধ করে দিবেন, আর কি করবেন? মন রাগ করে বলল আহি, আগে কল করে বলে তো দেখ। গভীর রাত, শহরের আলো নিভে গিয়ে আকাশটা যেন বেশিই উজ্জ্বল দেখাচ্ছে। সেখানে লক্ষ তারার মেলা। বোতলটা ঘুরে ফিরে সবার দিকে মুখ করে পড়লেও তুর্যের দিকে যেন একটু বেশিই পড়ছে। কয়েকবার উঠতে চাইলেও পারেনি সে। রীতিমতো কমেইল করে যাচ্ছে তার বন্ধুরা। আসলে লাইফের কোনো সিক্রেট এদের মতো ব্যক্ত নিজ বন্ধুদের জানানো উচিত নয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তুর্য। এই তো এক্ষুনি বোতলটা ঘুরে ফিরে তার সামনে মুখ করে পড়ল। অসহ্য সাথে সাথে আলিয়া চেঁচিয়ে উঠল, ট্রুথ নাকি ডেয়ার? বল বল। ডেয়ার? আবার ডেয়ার নিলি তুই? একটু আগেরটা ফুলফিল করিসনি, জেনে শুনে এমন ডেয়ার দিস কেন? জানিসই তো পসিবল নয়। আচ্ছা, তোর নতুন ডেয়ার হলো একটু আগে যেটা ফুলফিল করতে পারলি না তাকে ডেডিকেট করে একটা গান গা। তাসিনের কথা কর্ণকুহরে পৌঁছাতেই মট করে বলল তুর্য, কেন পারবি না? আগেরবার সেকেন্ড সুযোগ দিয়েছি বলে ভাবিস না এইবারও পাবি। নে, গান শুরু কর। বলে একটা পানির পট এগিয়ে দিল পিঙ্কি। ডিশ গাস্টিং তুর্য পানির পট হাতে নিতে নিতে রক্তির সহিত আওড়াল। ছোটবেলা থেকেই তুর্যের গানের গলা বেশ ভালো, তবে সচরাচর গাইতে শোনা যায় না। একান্ত নিরিবিলি যখন থাকে তখন মাঝে মাঝে গাইতে শোনা যায়। লোকচক্ষুর আড়ালে মাঝে মধ্যে বন্ধুদের জোড়াজড়িতে গাওয়া হয়। তুর্য গলাটা একটু ভিজিয়ে চোখ বন্ধ করে গান আরম্ভ করল, তবে গানের শুরু থেকে নয়, মাঝ থেকে। এই প্রথমবার গিটার ছাড়া গান শুরু করল সে। গম্ভীর কণ্ঠস্বর যেন হঠাৎ পাল্টে গেল। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, পুরোটাই। গানটা শেষ করে তুর্য আর এক মুহূর্ত দেরি করল না। কেননা এখন এই মাসের দল কি প্রশ্ন করবে সেটা তার ভালো করে জানা আছে। বলা যায় এক প্রকার পালিয়ে গেল সে। যাওয়ার সময় নাবিলকে সঙ্গে করে নিয়ে গেছে, আর বলে গেছে ফার্স্ট ডেয়ার কমপ্লিট করে আসছি। তুর্য যাওয়ার 2 মিনিট পর তার ফোন বেজে উঠল। বোধ হয় ভুল করে ছাদে ফেলেই চলে গেছে। বারবার বাজছে দেখে আলিয়া ফোনটা রিসিভ করে কানে ধরল। সে সালাম দেওয়ার আগেই ওপাশ থেকে রিনরিনিয়ে আওয়াজ আসল, তুর্য ভাই। মোবাইলের স্ক্রিনে ইংরেজি বড় অক্ষরের লেখা আম্মু দেখে সে ভেবেছিল পারভিন বেগম কল করেছেন। কিন্তু ভিন্ন কণ্ঠ শুনলেও সকলে বুঝতে পারল এটা তুর্যের কাজই নাহি। তাই তাসিন মোবাইলটা আলিয়ার থেকে টেনে নিয়ে বলল, তোমার তুর্য ভাই নেয়। আহি কথাটা ঠিক করে শুনতে পারল না। নেটওয়ার্কে সমস্যা মনে হয়, তবে বুঝতে পেরেছে, তাই বলল, তুর্য ভাই কোথায় গিয়েছেন? কোল্ড ড্রিঙ্কস কিনতে। নেটওয়ার্কের সমস্যার দরুন সে শুনতে পেল ড্রিঙ্কস কিনতে। কথাটার ভিন্ন অর্থ বুঝে আহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে তুর্য ভাই এসব ছাইপাস খাওয়ার জন্য তাকে সঙ্গে নেননি? ডাক্তার হয়েও শরীরের জন্য টিকর জিনিস খেয়ে বেড়ায় শুধু শুধু কি আর মেয়ে জাজ সবসময় চাঙ্গে উঠে থাকে?
বাইরে থেকে এসব খেয়ে আসবে আর বাড়ি ফিরে তাকে কি করবে? সে একটু দুষ্টুমি করে সেটা ঠিক, তাই বলে এতটাও করে না যে ধেয়ে ধেয়ে মারতে আসতে হবে। মানে লাল পানি? ভাবতে ভাবতে অন্যমনস্কতায় বলে ফেলল আহি। অমনি তাসিন চটপট উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, লাল, হলুদ, সাদা, কালা সব পানি আপু। এসব সম্পর্কে ধারণা নেয় আহির। মনে হয় বিদেশি টাকা তো আর কম নেয়, বিদেশি জিনিস খাবে না তো করবে কি? এসব গিলে টাকা নষ্ট করতে কোনো সমস্যা নেয়, শুধু সে কিছু কিনে দিতে বললে যত সমস্যা। আচ্ছা ভাইয়া, তুর্য ভাই এলে কল করতে বলবেন। তুর্য ছোটকাল থেকেই কারো সাথে রুম শেয়ার করতে অভ্যস্ত নয়, তাই তারা 3টা রুম বুক করেছে। একদম কর্নারে বেলকনি সহ রুম তুর্যের, তার পাশের রুমে তাসিন আর নাবিল, মাঝে 2টা রুম গ্যাপ দিয়ে পরেরটায় পিঙ্কি আর আলিয়া। তারা চেয়েছিল ছেলে 3জন এক রুমে থাকবে, কিন্তু তুর্য তাদের সাথে রুম শেয়ার করাই অমত করলে তাসিন বলেছিল, এখন আমাদের সাথে রুম শেয়ার করতে পারছিস না, বিয়ের পর কি করবি? তখন তো বেডও শেয়ার করতে হবে। তখনই কাটকাট কণ্ঠে উত্তর ভেসে আসে, দিস ইজ নান অফ ইউর বিজনেস। প্রায় অনেকক্ষণ হয়েছে, ভোরের আলো ফুটেছে। তুর্য এখনও বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, পরনে শুধু একটা ট্রাউজার, কোমর পর্যন্ত কম্বল দ্বারা আবৃত করে রাখা। কাচের জানালাটা সামান্য ফাঁকা হয়ে থাকায় সেখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি তার বলিষ্ঠ পিঠে স্থান পেয়েছে। আলোকরশ্মিটা একদম তির্যকভাবে পড়েছে। গায়ের রং ধবধবে ফর্সা, অর্থাৎ কৃত্রিম উজ্জ্বল্য নয়, আবার শ্যামলার গভীরতাও নয়, মাঝামাঝি এক দৃঢ় অকৃত্রিম আভা হওয়ায় পিঠে যেন জ্বলজ্বল করছে। এরই মধ্যে সেই আলোকরশ্মি গুচ্ছ নিজ ইচ্ছায় স্থান পরিবর্তন করে সুদর্শন পুরুষটার কপাল আর চোখ জুড়ে পড়ল। তাদের কিরণে কপালের এলোমেলো সিল্কি চুলগুলো যেন ঝকঝক করছে। এরমক পরিস্থিতিতে তাকে দেখলে যে কোনো রমণীর ঘোর লেগে যেতে পারে, কিন্তু বিছানায় পড়ে থাকা লোকটার মনে হয় ভালো লাগল না। আলোকরশ্মি থেকে বাঁচতে নাক চোখ কুঁচকে সমগ্র মুখটাকে বালিশের ভিতর দাবিয়ে দিল। গত রাতে মার্কেট থেকে ফিরতে লেট হওয়ায় তুর্য আর কল ব্যাক করেনি। ঘুমের ভিতর হঠাৎ মস্তিষ্কে কড়া নাড়ল কথাটা। হাতের আন্দাজে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে সময় দেখার জন্য সাইড বাটনে প্রেস করল। হঠাৎ আলোয় ভ্রু চোখ একসাথে কুঁচকে পিটপিট করে ফোনের স্ক্রিনে তাকালো সে। বেলা অনেকটা গড়িয়ে গেছে। দ্রুত বিছানা ত্যাগ করে ফ্রেশ হল, গায়ে একটা টি শার্ট জড়িয়ে ফোন হাতে বেকনিতে রাখা পশমি চেয়ারে বসল। পারভিন বেগমের নাম্বারে কল করল, কিন্তু রিসিভ হচ্ছে না। এমন কখনো হয়নি, যেখানে একবার রিং হতে না হতেই রিসিভ হয়। সেখানে 3-3 বার কল করেও কোনো সাড়া শব্দ পেল না। কিছুক্ষণ নিউজফিড স্ক্রুল করে রুমে গিয়ে ল্যাপটপ এনে পুনরায় বেকনিতে গিয়ে বসল সে। কিছু একটা ভেবে আবার কল করল মায়ের নাম্বারে। 2বার রিং হতেই রিসিভ হলো এবার। তবে অপর পাশের ব্যক্তিকে দেখে যতটা না মেজাজ বিগড়েছে তার চেয়ে বেশি মেজাজ বিগড়ালো তার ব্যাকগ্রাউন্ড দেখে। তুই কি করছিস আমার রুমে? আসলে তুর্য ভাই, আমার একটা টি শার্ট প্রয়োজন। আপনাকে তো আমি কল করেছিলাম, কিন্তু আপনি ছিলেন না। তবে আমি একটা গোপন তথ্য জেনে গেছি, তাই না বলেই 2টো টি শার্ট নিলাম। এখন তো আপনি কিছু বলতেও পারবেন না, আর কিছু বলতে গেলে আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবো। আর 2টো টি শার্ট দিয়ে কি করবি? তুর্য কথা না বললে বোধ হয় আরও অনেক কিছু বলতো আহি। তবে কি গোপন তথ্য জেনেছে সেটা ঠাউর করতে পারল না তুর্য। এসব নিয়ে তার মাথা ব্যথাও নেয়। নিশ্চিত মনের আন্দাজে উদ্ভট কিছু ভেবে বসে আছে। এসব ঘটনা আগে পরেও কম ঘটেনি। আসলে প্রথমে একটা নিয়েছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আরেকটা নিয়েছি। এটাও নষ্ট হওয়ার পথে, আরেকটা নিব। তুর্য ভাই, দেখি ব্যাক ক্যামেরা দিয়ে রুমটা দেখাতো। আহি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রুম দেখল। যাক, যা হবার 2টো টি শার্টের উপর দিয়ে হয়েছে। বড় বাঁচান বাঁচিয়েছেন আল্লাহ।
মনে মনে কথাগুলো ভাবতে না ভাবতেই বিছানার দিকে চোখ গেল তার। মুহূর্তেই এতক্ষণ ধরে চাপিয়ে রাখা রাগ গোটা মস্তিষ্কে দা উ করে জ্বলে উঠল। সারা বিছানায় রঙের মাখামাখি। সাদা বেডশিটটা যেন রঙিন রংধনুতে পরিণত হয়েছে। দাঁতে দাঁত সে ফের বলল, বিছানার কি হাল করেছিস? আপনার বুঝি একটাই বেডশিট? না তো তাহলে এত গে যাচ্ছেন কেন? বল, কি করলে তুই আমার রুমে আসা অফ করবি? মম, 1 কাপ দুধ চা বানিয়ে খাওয়ালে। না থাক, আপনার কষ্ট কমিয়ে দেই, লাল চা খাওয়ালেও হবে। নীল চা খাওয়াবো। খাবি? সেটা আবার কিভাবে বানাবেন তুর্য ভাই? একটু ভেবে প্রশ্ন করল আহি। মিশিয়ে। সে তো ভেবেছিল হয়তো পিক নয়তো জামায় দেওয়া ব্লু দিয়ে বানাবেন তুর্য ভাই। এতে বড় জোর পেট খারাপ হয়ে কয়েকদিন হাসপাতালের বেডে শুয়ে থাকত। কিন্তু এই লোক তো পুরো দুনিয়া ছাড়ার বন্দোবস্ত করে ফেলেছে। থাক আর জানে মা তে হবে না। চলে যাচ্ছি আপনার রুম থেকে। আর টি-শার্টও কিনে দিব বিয়ের পর আমার স্বামীর টাকা দিয়ে। তোর স্বামীর টাকার স্টিকি। কথাটা আর শেষ করল না তুর্য। ফোনটা কেটে দিল সে। গের মাথায় কিনাকি বলে বসবে। তারপর দেখা গেল কথা ঘুরে ফিরে তার গায়েই পড়ল। আজ সাজেক ট্যুরের 3য় দিন। সবাই মিলে কংলাক পাহাড়ে গিয়েছে। সাজেকের সবচেয়ে উঁচু স্পট। এখান থেকে ভোরের কুয়াশা আর সন্ধ্যার সূর্যাস্ত খুবই সুন্দর লাগে। তাই তারা কুয়াশা দেখার জন্য খুব ভোরে বেরিয়েছে। পিঙ্কির শরীরটা আজ ভালো নেয়। কাল অনেকক্ষণ ধরে হাজাছোড়া ঝর্ণায় ভেজার দরুন জড়জড় লাগছে। তাই সে থেকে গিয়েছে। বাকিরা অনেক রিকোয়েস্ট করেও নিতে পারেনি। তুই ওগো লগে যাস নাই কেন? দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে করতে বলল নাবিল। তুই যাসনি কেন? আর আমি একটা মেয়ে মানুষ। তুই দরজায় নক না করে ঢুকলেই বা কোন আক্কেলে? কথা কম কসবা ঢুকছি তো কি হইছে? আমি কি তোর সাথে তা করতাছি? ভালোই তো, শুধু কথা শিখে গেছিস। এই নাবিল সব পারে বুঝছস। জাস্ট চর্চা করি না যা এখন রুম থেকে বের হয়ে দেখা। নাবিল হঠাৎ পিঙ্কিকে ধাক্কা দিয়ে নরম হতে দেয়ালের সাথে চেপে ধরল। হঠাৎ আক্রমণে পিঙ্কি চিৎকার করে উঠতে ধরেছিল। কিন্তু তার আগেই নাবিল তার মুখ চেপে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলল, হুস, দেখ, তোর জন্যে শুদ্ধ ভাষায় কথা কওয়ার ট্রাই করতাছি। রাও কইতাছি না বলে পিঙ্কির মুখ থেকে নিজের এক হাত সরিয়ে নিলেও অপর হাতখানা দ্বারা তাকে চেপে ধরে আছে। বাঁধন থেকে ছোটার জন্য পিঙ্কির ছটফটানি দেখে ফের বলল, মানলাম বাপ মায়ে তোর নাম পিঙ্কি রাখছে, তাইতে কি মাংকির মতো লাফালাফি করতে হইব এই নাপিতের ওচা কথা কম বলে দূরে স্বর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল পিঙ্কি। নে দিলাম ছেড়ে। তুই এখন যাইয়া মর বলে পিঙ্কিকে ছেড়ে দিল সে। যেভাবে রুমে এসেছিল ঠিক সেভাবে আবার বেরিয়ে গেল। তবে এবার অধরে মিষ্টি হাসির রেখা দেখা গেল। আর পিছনে রেখে গেল দোটানায় ভুগতে থাকা এক মানবীকে। তুর্য কংলাক পাহাড় থেকে ফিরেছে প্রায় আধ ঘন্টা হয়েছে। পাহাড়ে থাকাকালীন পারভিন বেগমকে কল করেছিল ভোরের কুয়াশা দেখানোর জন্য। রিসিভ হচ্ছে না দেখে একে একে বাড়ির প্রত্যেকের ফোনে কল করেছে। কিন্তু কেউই রিসিভ করল না। প্রথমে ভেবেছিল পারভিন বেগমের ফোন আহির কাছে, তাই হয়তো রিসিভ করছে না। কিন্তু প্রত্যেককে ফোন দিয়ে যখন না পেল, তখনই হোটেলে ব্যাক করেছে। আজ সকালে হুট করেই মনের ভিতর কেমন করে উঠেছিল। এখন আবার বাড়ির কেউই কল রিসিভ করছে না দেখে মনটা ভীষণ ডাকছে। যদিও এসবে বিশ্বাসী না সে, তবুও মনের ভিতরের স্থিরতা তাকে কাবু করে ফেলছে। সবার কথা বাদ যাক, বাবা কাকারাও ফোন তুলছেন না কেন? টেনশনে মাথা কাজ করছে না তার। ফোন হাতে বারবার বেলকনির এপাশ ওপাশ পায়চারি করছে। ঘুরতে এসে সে কোনো ভুল করে ফেলল না তো? মায়ের কিছু হয়েছে নাকি ছোট বাবার? লায়েক শিকদার কিছু করেনি তো? লায়েক শিকদার আর আসিফ চৌধুরীর মধ্যে এন্দো শুধু
মতা নিয়ে নয়, এর পেছনে নিশ্চয় অন্য কোনো কারণ আছে। সেটা অনেক আগেই আন্দাজ করেছে তুর্য। সেটা নিয়ে সে আসিফ চৌধুরীর কাছে যতবার জিজ্ঞেস করেছে ততবার তিনি প্রসঙ্গ পাল্টে ফেলেছেন। এবার বাড়ি ফিরে সে যে করেই হোক সত্য জেনে ছাড়বে। কিন্তু তার আগে একবার বাড়িতে কথা তো বলতে হবে। হঠাৎ বাড়ির ল্যান্ডলাইনের কথা মাথায় আসলো। এতক্ষণ কেন মাথায় আসেনি সেটা ভেবে মনে মনে নিজেকে কয়েকটা গালি দিয়ে ফোন লাগালো। 2বার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বারের মাথায় রিসিভ হলো। তবে ওপাশ থেকে ফিয়ে কান্নার আওয়াজ শুনে তুর্যের অস্থিরতা আরও বেড়ে গেল। সে এক মুহূর্তের জন্য ভাবল এটা আহি, কিন্তু পরমুহূর্তেই ঠাউর করতে পারল কণ্ঠের মালিককে। তার মানে বাড়িতে সত্যিই কিছু হয়েছে। সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে ভাইয়া? কান্না করছিস কেন? কথা বল তাহি। ভাইয়ার টেনশন হচ্ছে তো। আহি আপু কি মেরেছে তোকে? তুর্য ভালো করেই জানে আহি কখনো ছোট ভাই বোনদের গায়ে হাত তুলে না, তবুও জিজ্ঞেস করল। সে আজ খুব করে চাইছে বোনের কান্নার কারণ যেন এটাই হয়। কিন্তু অপর পাশ হতে বাচ্চা কণ্ঠটা ফিয়ে বলে উঠল, না। তাহলে কি হয়েছে? কান্না থামিয়ে বল ভাইয়া প্লিজ। আহি আপু কাল সন্ধ্যায় ওর ফ্রেন্ড তারিন আপুদের বাড়িতে গিয়েছিল। সেই ভোরে রওনা দিয়েছে 6টার সময়, কিন্তু এখনো ফেরেনি। একটা লোক ফোনে টাকা চেয়েছে। আব্বু টাকা দিয়েছে, কিন্তু লোকটা আর কল ধরছে না। কোনো রকমে চকি তুলে কথাটা বলে আবারও কান্না আরম্ভ করল তাহি। বড় কেউ থাকলে তার কাছে ফোনটা দে। কি হলো তাহি? ধমকের সুরে বলল তুর্য। এই প্রথমবারের জন্য তাহির সাথে সে উচ্চস্বরে কথা বলল। পরমুহূর্তেই আবার নরম কণ্ঠে বলল, বড় কেউ থাকলে তার কাছে দে ভাইয়া। কে? ও ন্যায় মেয়ে জমা স্থ হয়ে রেছে। ছোট মাসে খানে আব্বুরা কলে পুকে যতে বেরিয়েছে। আমি দেখছি ভাইয়া আছি না, আপুকে ঠিকই খুঁজে বের করব। কান্না থামাও আপি। ওকেই। কথাটা শেষ করেই বেরিয়ে পড়ল তুর্য। কল কেটেছে কিনা সেই খেয়ালটুকুও নেয় তার। বোনকে তো বলে দিল খুঁজে বের করবে, কিন্তু কি করে? এখান থেকে ঢাকা ফিরতে কম হলেও 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। পৌঁছাতে প্রায় 4-5টা বাজবে। তখন যদি সাথে করে নিয়ে আসতো তাহলে আর এমনটা হতো না। কেন আনলো না? তুর্য এভাবে ছুটতে দেখে তাসিন পেছনে থেকে ডেকে বলল, এভাবে কোথায় ছুটছিস তুর্য? এই গোয়িং ব্যাক টু ঢাকা। তোরা ফেরার সময় আমার লাগেজ সাথে করে নিস। হঠাৎ কেন? আরে চেঞ্জ করে তো যা। এভাবে টি-শার্ট ট্রাউজার পরেই যাবি? তুর্য। অপরপক্ষ থেকে আর কোনো প্রতিউত্তর না পেয়ে বাকি বন্ধুদের কাছে ছুটল তাসিন। পিছনের সিটগুলো ফাঁকা হলেও মনে হচ্ছে যেন গাড়িটা বোঝাই হয়ে আছে। তুর্য স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে ড্রাইভ করছে। আঙুলগুলোতে চাপের রেখা স্পষ্ট। রাস্তার গতি সে টের পাচ্ছে, কিন্তু চোখ ভিতরের ঝড়ে আবদ্ধ। মনের ভেতরটা যেন অদৃশ্য কুয়াশায় রেখে আছে। কোথাও থেকে অদ্ভুত এক আতঙ্ক চেপে বসেছে বুকে। যেন প্রতিটা বাঘ ঘোড়ার আগেই কিছু অঘটন অপেক্ষা করছে। মাঝে মাঝে শ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতর দ্রুত ঢেউ খেলছে হৃদস্পন্দন। আদেও ঠিক সময়ে পৌঁছাতে পারবে তো? দিনের বেলা সূর্যের আলো থাকা সত্ত্বেও রাস্তা কেমন ঝাপসা হয়ে ভেসে উঠছে তার চোখে। চারপাশে শহরের কোলাহল, অথচ তার মনে এক অদ্ভুত নিস্তব্ধতা, অস্থিরতা আর অজানা ভয়ের প্রতিধ্বনি। সাই করে ছুটে চলেছে ব্ল্যাক বিএমডব্লিউ। গাড়িটির স্পিড বাড়িয়েছে সর্বোচ্চ গতিতে। তবুও মনে হচ্ছে গাড়ি বোধ হয় চলছে না। থেকে ট্রাফিক রুলসও ব্রেক করছে। এতে পিছনের ও আশেপাশের গাড়ির চালকগুলো ক্ষুব্ধ হয়ে কথা শোনাচ্ছে। কেউ আবার গালিও দিচ্ছে। তবে সেদিকে ধ্যান নেয় তার। কোনো কথা কান অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ।
মেয়ের হারিয়ে যাওয়ার খবর শুনে থেকেই বারবার জ্ঞানহারা হচ্ছেন মারুফা বেগম। আপাতত যা এর শিয়রে বসে চোখের পানি ফেলছেন পারভিন বেগম। লতা বেগমও ছিলেন। কিছুক্ষণ হয়েছে ঘরের বার হয়েছেন। সবাই যদি একসাথে ভেঙে পড়েন তাহলে সংসার সামলাবে কে? মাগরিবের আজান পড়ে গেছে অথচ বাড়ির মেয়ের কোনো খোঁজ করতে পারল না কেউ। সারা শহরে পুলিশ তদন্ত চালিয়েও দিন শেষে ব্যর্থ। এসব সরকারি লোক দিয়ে কি হবে যদি দরকারি কাজে না আসে? হঠাৎ যাকে নড়তে দেখে ভাবনার ছেদ ঘটল পারভিন বেগমের। নিজের চোখের পানিটুকু আড়াল করতে আঁচল দ্বারা চোখ মুছে নিলেন। তার চোখে পানি দেখে যদি মারুফা বেগম আরো অঙ্গে পড়েন এই মারুফা বেগমের মস্তিষ্ক সজাগ হতেই তিনি আবার হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। পারভিন বেগম কিছু একটা সান্ত্বনার বাণী দিতে চাচ্ছিলেন, কিন্তু কোনো কথা খুঁজে পাচ্ছেন না। কি বলবেন? সেই সকাল থেকে নানান থেসা অন্তনা দিতে দিতে কথা ফুরিয়ে গেছে তার। তাই সামনে থাকা সন্তান হারানোর বেদনায় কান্না করতে থাকা মাকে জড়িয়ে বুকের সাথে চেপে ধরলেন। মারুফা বেগমের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। বড় যা রূপী বোনকে তিনিও আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বললেন, বুবু, ও বুবু, আমার আহিকে এনে দেও, আমার বুক জ্বলে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আমার কলিজার টুকরোকে ফিরিয়ে দাও। আমার তো একটাই সন্তান, ওর কিছু হয়ে গেলে আমি রে যাব। আল্লাহ, বুবু, আমি আর কখনো আমার আহিকে মারব না, বকব না। শুধু একবার, শুধু একবার, শুধু। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসা কণ্ঠটা এবার পুরোপুরি রোধ হয়ে গেল। আবার জ্ঞান হারিয়েছেন বুঝতে পেরে পারভিন বেগম তার মাথাটা আস্তে করে বালিশে রাখলেন। তারপর একটা জায়নামাজ নিয়ে বসে পড়লেন আল্লাহর দরবারে। তার আগে ছেলেকে আরেকবার ফোন করতেও ভুললেন না। তাহির কাছ থেকে সবটা শুনেছে সে। ছেলে এখনো বাড়ি ফেরেনি, তার মানে আহিকে খুঁজছে। বলেছিল তো খোঁজ পেলে জানাবো। টেনশন করো না, ফোনটা রিসিভ করল না, তার মানে এখনো খুঁজে পায়নি। মাগরিবের আজানের সুর মিলিয়ে শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। চারদিকে যেন এক ধরনের অস্থির নীরবতা। কখনো রিকশার ভিড় ঠেলে, কখনো জনাকীর্ণ ফুটপাতের ভেতর দিয়ে হেঁটে চলেছে এক যুবক। তার চোখে এক অদৃশ্য খোঁজ, মুখে কোনো ভাষা নেয়। রাস্তাঘাট, পার্ক, ব্যস্ত মোড়, সবখানে সে খুঁজে ফিরেছে এক অচেনা মুখের ভিড়ে পরিচিত চেহারাটা। শহরের কোনো অলি গলিও বাদ দেয়নি। প্রতিটি মোড় ঘুরে মনে হয়, হয়তো এখানে, হয়তো এবার দেখা মিলবে। কিন্তু প্রতিবারই শূন্যতা। এদিকে পারভিন বেগম আধ ঘন্টা পরপর কল করছেন। কি বলবে সে? তোমাদের মেয়েকে খুঁজে পায়নি? মেঝো মা কি করছেন কে জানে। আহি এখন কি করছে? অনেক কান্না করছে, নাকি কান্না করার অবস্থায় নেয় সে? যেভাবে কথা বলতে থাকে সবসময়, এখনো কি সেভাবেই বাচালগিরি করছে? তাহলে নিশ্চিত লোকগুলো এতক্ষণে রিয়ে গাল বেঁকিয়ে ফেলেছে। এরকম মুহূর্তে এসব কথা মাথায় আসাতে রক্ত হল তুর্য। চলার পথে হঠাৎ একটা শব্দকর্ণ গোচর হতেই পা থামিয়ে দিল সে। মস্তিষ্ক সজাগ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই পরপর কয়েকটা শব্দ পেল। শব্দের উৎস বোঝার চেষ্টা করল। সে অনুযায়ী আস্তে আস্তে পদক্ষেপ ফেলে এগোল। কিছুক্ষণ পর একটা পুরনো টিনের ঘরের কাছে গিয়ে পা থামাল। এখন আর কোনো শব্দ আসছে না দেখে সে ভাবল বিড়াল বা ইঁদুর হবে হয়তো। যেহেতু ডন্যাপ হয়েছে এখানে, আহির থাকার কোনো প্রশ্নই আসে না। আর কোনো লোকজনও নেয়, দরজা খুলে রাখা। তাছাড়া এটা তাদের নিজ এলাকার মধ্যে। জেনে শুনে কেউ চৌধুরী বাড়ির মেয়েকে ন্যাপ করার দেখাবে না। চোখ এন্ধ করে সেই জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ল তুর্য। হাত পা, মস্তিষ্ক কিছুই আর চলতে চাইছে না। আস্তে করে চোখ খুলে আকাশের পানে চাইল সে। হয়তো উপরওয়ালাকে কিছু বলছে। এভাবে কতক্ষণ পড়ে থাকলো জানা নেয়। হঠাৎ গানোর আওয়াজ শুনে ধ্যান ভাঙল তার। তবে আওয়াজটা খুবই ক্ষীণ।
মস্তিষ্ক বার্তাটা প্রেরণ করার পর 1 সেকেন্ডও দেরি করল না সে। এক ছুটে ভাঙ্গাচোরা কোনো রকমে দাঁড়িয়ে থাকা ঘরটার পানে ছুটল। ভেতরে কোনো কাকপক্ষীও নেয় গো নানোর আওয়াজটাও আর আসছে না। তুর্য জোরে জোরে ডাকতে আরম্ভ করল, আহি, এই আহি, আহি কোথায় তুই? রেসপন্স কর যা। কথা শেষ করার আগেই আবার গো নানোর আওয়াজ শুনতে পেল সে। অথচ ঘরটা পুরো পরিষ্কার, কোনো জিনিসপাতি নেয়, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ফাঁকা। তার অস্থিরতা ক্রমশ বেড়েই চলছে। মেঝের একটা জায়গা চোখ আটকাল। পুরো মেঝে মাটির তৈরি হলেও ওইখানটা কেমন যেন বেশি চকচকে লাগছে। মনে হচ্ছে জায়গাটাকে কৃত্রিমভাবে মাটির তৈরি দেখানোর বিশেষ চেষ্টা। আর এক মুহূর্ত অপেক্ষা না করে তুর্য এগিয়ে গেল সেখানে। হাত রাখতেই বুঝতে পারল এটা মাটি না, কাঠ। আস্তে করে স্লাইড করতেই হলদে আলো চোখে পড়ল। সেই আলোয় একটা লম্বা সিঁড়ি দৃশ্যমান হয়ে উঠেছে। খুব সাবধানতার সহিত সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামল সে। ভেবেছিল হয়তো অনেক লোকজন থাকবে, কিন্তু আশ্চর্য কেউ নেয়। তবে চোখের সামনে অবহেলায় পড়ে আছে তাদের বাড়ির আহ্লাদী মেয়ে। মুখে স্কচ টেপ লাগানো, 2 হাত পিছনে নিয়ে বাঁধা। হয়তো তাকে দেখে অনেকটা সাহস পেয়েছে মেয়েটা, তাই তো কান্নার বেগটা ধীরে ধীরে বাড়ছে, যেটার আওয়াজ স্কচ টেপ ভেদ করেও জোরে শোনাচ্ছে। তুর্য এগিয়ে গিয়ে মুখ আর হাতের বাঁধন খুলতে খুলতে বলল, আর ইউ ওকে? আহি, ঠিক আছিস তুই? কিভাবে পৌঁছালি এখানে? কণ্ঠে অস্থিরতা স্পষ্ট। বাঁধন থেকে মুক্তি পেতেই আহি হামলে পড়ল তার বুকে। এহেন আক্রমণে 2 পা পিছিয়ে পড়ল সে। আহি তার বুকে হামলে পড়ে হাউমাউ করে কান্না আরম্ভ করল। প্রায় 5 মিনিট অতিক্রম হওয়ার পরও ছাড়ছে না দেখে তুর্য এবার নিজের মুষ্টিবদ্ধ করে রাখা হাত 2টি আলগা করে একটা আহির পিঠে আরেকটা মাথায় রাখল। মাথায় রাখা হাতটা চুলে বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল, থামো এবার, অনেক কান্না করেছিস। বাড়িতে সবাই টেনশন করছে তো বলে নিজের হাত আলগা করল। কে শোনে কার কথা? এবার যেন কান্নার বেগটা আরো বাড়ালো আহি। প্লিজ ছাড় আমাকে। তোর নাকের পানি, চোখের পানি মিলে আমার টি-শার্ট পুরো ভিজে গিয়েছে। শরীর গিজগিজ করছে। এবারও ছাড়ল না আহি। তুর্য মুখে সূচক শব্দ করে তাকে দূরে সরতে সরতে বলল, আহি। অস্বস্তি হচ্ছে আমার, কণ্ঠে বিরক্তি স্পষ্ট। ছেড়ে দিল আহি। এতক্ষণ এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখার কথা মাথায় আসতেই লজ্জা লাগছে তার। কান্না থামিয়ে 2 হাতে চোখের পানি মুছে বলল, ক্ষুধা লেগেছে আমার। তুর্য তার ডান হাত দ্বারা আহির বাম হাতের কবজি ধরে নিয়ে যেতে যেতে বলল, এখন খাবার কোথায় পাবো? বাড়ি ফিরে খাস। সিঁড়ি বেয়ে উঠতে পারবি? আহি হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিছুক্ষণ পর তুর্য তাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়াল। অসহায় কণ্ঠে বলল, তোর কবে বুদ্ধি হবে? কবে সবটাটা বুঝতে শিখবি? 2 দিন পর ভার্সিটিতে যাবি, আর একটা লোক তোকে কিডন্যাপ করে ফেলল। বাচ্চাদেরও এত সহজে কিডন্যাপ করা যায় না। কেন? আপনি কি আগে ছেলে ধরা ছিলেন? এত কিছু কিভাবে জানলেন? রাগে দুঃখে আর কিচ্ছু বলল না তুর্য, শুধু ফুস করে একটা শ্বাস ফেলল। আহি আবারও বলল, আসলে তুর্য ভাই, আমি আমার দোষেই কিডন্যাপ হয়েছিলাম। সত্যিটা বললে কিছু বলবেন না তো আমাকে? একটা লোক আমাকে এখানে আসতে বলেছিল, তাই আমি তার সাথে এসেছিলাম। গাড়ির কাছে আসার পথে শুধু এতটুকুই বলেছিল, তাই পুরোটা জানার জন্য তুর্য বলল, ওকে বল। ওই আপনি যখন আমাকে রেখে ঘুরতে চলে গিয়েছিলেন তখন আমি ভেবেছিলাম যে করেই হোক আপনার ঘুরতে যাওয়ার আনন্দ মাটি করব। কাল যখন তারিনদের বাড়িতে যায় তখন আমার মাথায় একটা প্ল্যান আসে, তাই আমি সকাল সকাল ওদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছি না, এখানে আসতেই একটা লোককে দেখি ফোনে কথা বলছে। তখন ওনাকে বাড়ির নাম্বার দিয়ে বলি একটু ফোন করে বলুন আপনাদের মেয়েকে বাঁচাতে চাইলে 50 লক্ষ টাকা পাঠিয়ে দিন এই নাম্বারে। আর খবরদার পুলিশকে জানানোর মতো ভুল করলে ওকে জানে মেরে দেব। লোকটা বড় আব্বুকে কল করে সেটাই বলে।
আসলে আপনার নাম্বার মুখস্থ ছিল না, তাই বড় আব্বুরটা দিয়েছিলাম। তারপর ওই লোক আমাকে বলে, চলো তোমাকে এক জায়গা নিয়ে যায়, পরে তোমার বাড়ির লোককে ভিডিও করে দেখালে বেশি বিশ্বাস করবে। আমিও তার সাথে ওই জায়গা চলে যায়। পরে লোকটা আমার হাত মুখ বেঁধে কাকে যেন কল করে। তখন আমি বুঝতে পারি লোকটা আমাকে সত্যি সত্যি কিডন্যাপ করেছে। কিন্তু ফোনের ওপাশে থাকা আরেকটা লোক মনে হয় ওকে কি করছিল। লোকটা শুধু বলছিল, স্যার, ল হয়ে গিয়েছে, ছেড়ে দিচ্ছি। কিন্তু লোকটা আমাকে না ছেড়ে বলে, তোকে ছেড়ে দিলে আমার তত্ত্ব নিশ্চিত আর না ছাড়লেও তার থেকে ভালো পৃথিবী না ছেড়ে তোর আব্বার টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যাই বলে লোকটা আমাকে রেখে চলে যায়। কথাগুলো বলে দম ফেলার আগেই বাম গালের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের শক্ত হাতের চড় খেয়ে পুরো দুনিয়ার ঘুরে উঠেছে তার। একে তো সকাল থেকে কিছু খায়নি, তার উপর পুরুষালী মজবুত হাতের পরশ পেয়ে মাথা ঘুরছে। আস্তে আস্তে চোখ ঘোলাটে হয়ে আসছে। আর কিছু ভাবতে পারল না আহি। তার আগেই জ্ঞান হারালো। নিচে পড়ে যাওয়ার আগে তুর্য দ্রুত দুই হাতে তাকে আগলে ধরে গাড়িতে বসালো। তবে রাগ একটুও পড়েনি। কত বড় ইডিয়েট হলে এমন কাজ করতে পারে ভেবে পাচ্ছে না তুর্য। সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে পাগলা কুত্তার মতো হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। যদি ওই পাতালে থাকা অবস্থায় কথাটা জানতে পারত তবে আবার হাত মুখ বেঁধে রেখে আসত। অনেকক্ষণ হয়েছে তুর্য আহিকে নিয়ে বাড়ি ফিরেছে। আহিকে তার রুমে রেখে নিজে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ক্লান্ত শরীরটাকে বিছানায় ছাড়ার কিছুক্ষণ পরই পারভিন বেগম খাবার নিয়ে রুমে ঢুকেছেন। সে ভেবেছিল আরও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়ে খাবে, কিন্তু মায়ের জোড়াজড়িতে খেতে বাধ্য হচ্ছে। পারভিন বেগম ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, কিছু কথা বলবো তোকে, হেয়ালি করবি না। পারভিন বেগমের ভিতরের কথা তুর্য বোধ হয় আন্দাজ করতে পারল। প্রসঙ্গ পাল্টাতে গালের ভাতগুলো গিলে বলল, আহির জ্ঞান ফিরেছে? হ্যাঁ। খেয়েছে কিছু? হ্যাঁ। চালাকি করে কথা ঘুরাচ্ছিস? আরেক লোকমা ভাত গালে তুলে দিতে দিতে বললেন পারভিন বেগম, সারাদিন অনেক ধকল গিয়েছে আম্মু। যা বলার পরে বলো। গালের ভাত চিবোতে চিবোতে বলল তুর্য। তুর্য ভাই আসব? দরজার বাইরে থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসল। তুর্যও সাথে সাথে উত্তর দিল, আয়। প্রতিদিনের মতো আজ আর আম্ভির শোনা গেল না কণ্ঠটা। ঘ্যাচ রামি করতে হলো না দেখে মনে মনে খুশি হলো আহি, কিন্তু ভেতরে বড় মাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। এ কথা তো তার সামনে বলা যাবে না, তাহলে তিনি যদি আরেকটা লাগান। তার ছেলের খেয়েই এখনো গাল ব্যথা হয়ে আছে। মনে হচ্ছে বাম গালটায় কেউ ইট বেঁধে রেখেছে। আর খাবো না আম্মু, প্লেট নিয়ে যাও। পারভিন বেগম ছেলের কথা মতো প্লেট নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে আহির মাথায় হাত বুলিয়ে গেলেন। পারভিন বেগম যাওয়া মাত্রই আহি তুর্যের দিকে এগিয়ে গিয়ে মিনমিন করে বলল, তুর্য ভাই, আসল ঘটনাটা বাড়ির কাউকে বলবেন না প্লিজ। বাট আমার তো বলা ডান। নিজে মেয়ে ক্ষান্ত হননি? এখন আম্মুকে দিয়েও খাওয়াবেন? আপনার থেকে ওই লোকটা আরো ভালো ছিল। অন্তত রেনি আমাকে। এত জোরে কেউ রে নাকি? আপনার বউ আপনার হাতের খেতে খেতে রে যাবে একদমে। কথাগুলো বলল আহি। বউ কি রার জিনিস? ভ্রুকুচকে আহির পানে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল তুর্য, তো আপনি কি আর আদর সোহাগ বোঝেন নাকি? বলেই জিভ কামড়ে ধরল আহি। ছি, বড় ভাইয়ের সামনে কিসব বলে ফেলল। এখন যদি আরেকটা লাগায়, নিশ্চিত 3 দিন অজ্ঞান হয়ে থাকবে। তবে তাকে অবাক করে তুর্য বলল, সেটা নয়, বিয়ের পর আমার বউ বুঝে নিবে। তোকে এত প্রেশার নিতে হবে না। সত্যি সত্যি সবাইকে বলে দিয়েছেন? মন খারাপ করে বলল আহি। হুমম। বসো এখানে। নিজের পাশে থাকা খালি জায়গাটা দেখিয়ে বলল তুর্য। আজকে যেন আহির অবাক হওয়ার দিন। এমনি সময় তো পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। আর এখন বসতে বলছে? তাহলে কি তাকে রার জন্য তুর্য ভাই অনুতপ্ত?
আহি বসতেই তুর্য নরম কণ্ঠে বলতে আরম্ভ করল, আমাকে শাস্তি দিতে এত কিছু করলি? একবার বাড়ির বাকি লোকের কথা ভাবলি না? আমি না হয় সারাক্ষণ কি তোকে, কিন্তু তারা তো ভালোবাসেন, তাদের কথা একবারও ভাবলি না? তোর বড় আব্বু কোথায় জানিস? আহি এদিক ওদিক মাথা নাড়ল। মানে জানে না সে? তোর এই নির্বুদ্ধিতার জন্য হাসপাতালে। টেনশন করে প্রেশার বাড়িয়ে ফেলেছে। মেজমা সারাদিন পাগলের মতো ছটফট করেছে। তাহি কান্না করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে। শান্ত প্রান্ত তোর ছোট হয়েও বড় ভাইয়ের মতো চাচ্চুদের সাথে খুঁজে বেরিয়েছে। বাকিদের কথা আর কি বলবো? সবার চিন্তা হয়েছে, আপনার হয়নি? আমার কেন টেনশন হতে যাবে? তাহলে এত দূর থেকে ছুটে এলেন কেন? ভেবেছিলাম রে ফেলেছে তোকে, তাই জানাজা পড়তে এসেছিলাম। আসতে লেট হলে তো আর ভাগে পেতাম না। চলবে।